এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 7, দ্য রিবেল পোয়েট, মানে বিদ্রোহী কবি। লেটস রিড। এখন তোমাদেরকে আমি টেক্সটের ইংরেজি বাংলা ভালো করে বুঝিয়ে দিব। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম পঞ্চম শ্রেণীর ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল অল এক্সাইটেড। সে স্কুল থেকে বাড়ি ফিরে সবকিছুতেই যেন উত্তেজিত। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার। সে তার বাবাকে খবরের কাগজ পড়তে দেখে। প্রীতম, ফাদার গাস হোয়াট হ্যাপেন্ড টুডে। প্রীতম বলছে, বাবা অনুমান করো আজকে কি হয়েছে। ফাদার, হোয়াট ডিয়ার। বাবা বলছে, কি প্রিয়। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। প্রীতম বলছে, আমাদের শিক্ষিকা প্রজাতন্ত্র দিবসে একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন। বাবা বলছে, কোন গান গাইবে ছেলে। প্রীতম, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। প্রীতম বলছে, ম্যাডাম আমাদের কারার ওই লৌহ কপাট গাওয়ার পরামর্শ দিয়েছেন। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম। বাবা বলছে, প্রীতম তুমি কি জানো গানটা কে লিখেছেন। প্রীতম, নো ফাদার। প্রীতম বলছে, না বাবা। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। বাবা বলছে, তিনি আমাদের মহান কবি, বিখ্যাত কবিতা বিদ্রোহীর রচয়িতা কাজী নজরুল ইসলাম। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। প্রীতম বলছে, তার সম্পর্কে আরো কিছু বলবে। ফাদার, হি ওয়াজ বর্ন এট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। বাবা বলছে, তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মাধ্যমে তিনি ভারতীয় তরুণদের সাহসিকতার সাথে স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন। প্রীতম, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার। প্রীতম বলছে, বাবা কবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ফাদার, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। বাবা বলছে, তিনি 24 মে 1899 সালে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটি অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে ছিল। এজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার রোট মেনি ফোক প্লেজ লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। শৈশবে তিনি লোকনাট্যের প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীতে দাতাকর্ণ এবং কবি কালিদাসের মতো বহু লোকনাট্য রচনা করেন। প্রীতম, দ্যাট ইজ ইন্টারেস্টিং। প্রীতম বলছে, এটা মজাদার। ফাদার, ইন 1910 নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। বাবা বলছে, 1910 সালে নজরুল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাথে দেখা করেছিলেন, যিনি তার শিক্ষক ছিলেন। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। নজরুল জয়েন্ট নেক্সট। কবি কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেখানে পরবর্তীতে নজরুল যোগ দেন। ওয়ার্ড ট্রুপ মানে হচ্ছে শব্দ ভান্ডার। প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশাত্মবোধক। এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি, নিজের দেশের প্রতি ভালোবাসা দেখানো। ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করা। মোটিভেটেড মানে হচ্ছে অনুপ্রাণিত করা। ফোক থিয়েটার মানে হচ্ছে লোকনাট্য। থিয়েটার অফ দ্য কমন পিপল অফ এ কান্ট্রি, একটা দেশের সাধারণ মানুষের থিয়েটার। রেভলিউশনারি মানে হচ্ছে বিপ্লবী। এ পারসন হু রিভোল্টস, একজন ব্যক্তি যিনি বিদ্রোহ করেন। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোকে, বাক্যগুলোকে কমপ্লিট করতে বলেছে, সম্পূর্ণ করতে বলেছে। এ নম্বরে কি বলা হয়েছে, প্রীতম ওয়াজ টু সিং দ্য সং কারার ওই লৌহ কপাট। কারার ওই লৌহ কপাট গানটি প্রীতম গাইবে। বি নম্বরে কি বলেছে, নজরুল ওয়াজ বর্ন ইন 1899 অন 24th May। নজরুলের জন্ম 1899 সালের 24 মে। 3 নম্বরে কি বলেছে, বর্ধমান ডিস্ট্রিক্ট ইজ ইন আনডিভাইডেড বেঙ্গল। বর্ধমান জেলা অবিভক্ত বাংলায় অবস্থিত। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এ নম্বরে কি বলেছে, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। নজরুলের জন্মের সময় ভারত কি স্বাধীন ছিল। আনসার কি হবে, নজরুল ওয়াজ বর্ন এট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। উত্তর হবে, নজরুলের জন্ম সেই সময়ে হয়েছিল যখন ভারত ব্রিটিশ শাসনাধীন ছিল। বি নম্বরে কি বলেছে, নেম সাম অফ দ্য ফোক প্লেজ দ্যাট ইয়াং নজরুল
রিটেন। তরুণ নজরুল যে লোকনাট্য রচনা করেছিলেন তার কয়েকটির নাম লেখো। আনসার কি হবে? দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস আর সাম অফ দ্য ফক প্লেজ দ্যাট ইয়াং নজরুল রিটেন। উত্তর হবে দাতাকর্ণ এবং কবি কালিদাস হলো কিছু লোকনাট্য যা তরুণ নজরুল রচনা করেছিলেন। সি নম্বরে কি বলেছে? হু ওয়াজ নজরুলস টিচার। নজরুলের শিক্ষক কে ছিলেন? আনসার কি হবে? নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার। উত্তর হবে নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। ডি নম্বরে কি বলেছে? হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক। কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? আনসার কি হবে? দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অব দ্য স্কুল। উত্তর হবে কবি কুমুদ রঞ্জন মল্লিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। লেটস কন্টিনিউ। এরপর পরের টেক্সটটা আমরা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। রহিম কাকা রুমে প্রবেশ করেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। তিনি কথোপকথনে যোগ দেন। প্রীতম ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। প্রীতম বলছে কুমুদ রঞ্জন তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। ফাদার ইয়েস। বাবা বলছে হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। কিন্তু এছাড়াও নজরুল রবীন্দ্রনাথ এবং হাফেজ ও খৈয়ামের মতো ফার্সি কবিদের দ্বারা প্রভাবিত ছিলেন। আঙ্কেল রহিম ডিড ইউ নো দ্য নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ। কাকা রহিম বলছেন তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49তম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। সো হি কেম টু কলকাতা। তাই তিনি কলকাতায় আসেন। ফাদার অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। বাবা বলছে তখন ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ অন ওয়ে। নজরুল তার নিজস্ব উপায়ে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট he also started writing poems, essays and songs to voice his protest. তিনি তার প্রতিবাদ জানাতে কবিতা, প্রবন্ধ এবং গান লিখতে শুরু করেছিলেন। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ভারতের বিদ্রোহী কবি। প্রীতম আই হার্ডলি নো অ্যাজ মাচ। প্রীতম বলছে এত কিছু জানতাম না। ফাদার ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। বাবা বলছে তোমাকে কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণীর মতো কবিতা পড়া উচিত এবং তার গানও শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা ভীত ছিল যে নজরুলের লেখা ভারতীয় মুক্তিযোদ্ধাদের উস্কে দিতে পারে। প্রীতম হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু। প্রীতম বলছে ব্রিটিশরা কি করেছিল? আঙ্কেল রহিম দ্য ব্রিটিশ গ্রুপ পারট্রাব। কাকা রহিম বলছেন ব্রিটিশরা বিরক্ত হয়ে গিয়েছিল। ফাদার ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু where he published আনন্দময়ীর আগমনে এ পোয়েম। যেখানে তিনি আনন্দময়ীর আগমনে একটি কবিতা প্রকাশ করেন। আঙ্কেল রহিম দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। কাকা রহিম বলছেন ধূমকেতুর অফিসে ব্রিটিশরা হানা দেয়। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। প্রীতম হোয়াট হ্যাপেন্ড দেন। প্রীতম বলছে তারপর কি হয়েছিল? ফাদার হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগেন ফাস্টিং। বাবা বলছে তাকে হুগলি জেলে স্থানান্তর করা হয় এবং সেখানে তিনি অনশন শুরু করেন। ফাস্টিং মানে অনশন করা। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ ব্রিটিশ। ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল তার পথ। প্রীতম ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার। প্রীতম বলছে কতদিন অনশন করেছিলেন বাবা? অনশন মানে না খেয়ে থাকা। ফাদার হি ফাস্টেড ফর মোর দেন এ মান্থ। বাবা বলছে তিনি 1 মাসের বেশি অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 সালের ডিসেম্বরে তিনি জেল থেকে মুক্তি পান। প্রীতম থ্যাংক ইউ সো মাচ ফাদার, নাও আই উইল এবল টু সিং কারার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। প্রীতম বলছে তোমাকে অনেক ধন্যবাদ বাবা, এখন আমি উৎসাহ এবং আবেগের সাথে কারার ওই লৌহ কপাট গাইতে সক্ষম হব। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার
টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুব গর্বিত যে শিক্ষিকা আমাকে গান গাওয়ার জন্য বেছে নিয়েছেন। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউ সিং। কাকা রহিম বললেন, তাহলে আমরা গান শুনি। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরাও তোমার সাথে গান গাইবো। ওয়ার্ড ট্রু মানে হচ্ছে শব্দ ভান্ডার। ডিসব্যান্ডেড মানে ভেঙে দেওয়া হয়। ব্রোকেন আপ। রিবেল মানে হচ্ছে বিদ্রোহী। পার্সন হু ফাইটস এগেনস্ট অথরিটি, যে ব্যক্তি কর্তৃত্বের বিরুদ্ধে লড়াই করে। ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা। আস টু অ্যাক্ট। পারটার্বড মানে হচ্ছে বিরক্ত, ওয়ারিড। রেড মানে হচ্ছে হানা দেওয়া। সারপ্রাইজ, ভিজিট বাই দ্য পুলিশ। ফাস্টিং মানে হচ্ছে অনশন, না খেয়ে থাকা। গোয়িং উইদাউট ফুড। জিল মানে হচ্ছে উৎসাহ, গ্রেট এনার্জি। প্যাশন মানে হচ্ছে আবেগ, ডিপ লাভ, গভীর ভালোবাসা। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে কি বলা হয়েছে? টিক দ্য রাইট আনসার। সঠিক উত্তরে টিক দিতে বলা হয়েছে। 1 নম্বরে কি বলা হয়েছে? হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ। তার কবিতা তরুণদের অনুপ্রাণিত করেছিল। এ নাম্বার, টু ফাইট দ্য ব্রিটিশ। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে। বি নাম্বার, টু হেল্প দ্য ব্রিটিশ। ব্রিটিশদের সাহায্য করতে। সি নাম্বার, টু টক টু দ্য ব্রিটিশ। ব্রিটিশদের সাথে কথা বলতে। সঠিক যেটা উত্তর হবে এ নম্বরটা, টু ফাইট দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে। 2 নম্বরে কি বলা হয়েছে? এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ। তার লেখা একটি কবিতা হলো। এ নম্বর, খেয়া পাড়ের তরণী। বি নম্বর, প্রশ্ন। সি নম্বর, বোধ। সঠিক যেটা উত্তর হবে এ নম্বর, খেয়া পাড়ের তরণী। 3 নম্বরে কি বলা হয়েছে? নজরুল ওয়াজ কল্ড। নজরুলকে বলা হতো। এ নম্বর, দ্য ফায়ারিং পোয়েট মানে জ্বলন্ত কবি। বি নম্বর, দ্য রিবেল পোয়েট মানে বিদ্রোহী কবি। সি নাম্বার, দ্য ইন্সপায়ার্ড পোয়েট অনুপ্রাণিত কবি। সঠিক উত্তর যেটা হবে বি নাম্বার, দ্য রিবেল পোয়েট মানে বিদ্রোহী কবি। অ্যাক্টিভিটি 4 কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো। কোনগুলোতে? বাক্সগুলোতে লিখবো। এ নম্বরে কি বলেছে? নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুলের জন্ম হয়েছিল যখন ভারত ব্রিটিশ শাসনাধীন ছিল। এই বাক্যটা সত্য হবে, টি হবে। বি নম্বর, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। নজরুল লোকনাট্যের প্রতি আকৃষ্ট হননি। এই বাক্যটা ভুল হবে, ফলস হবে, এফ বসবে। সি নম্বর, ইন স্কুল নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক। স্কুলে নজরুলের দেখা হয়েছিল মহান কবি কুমুদ রঞ্জন মল্লিকের সঙ্গে। এই বাক্যটা সত্য হবে, টি হবে। ডি নম্বর, নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছিলেন। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে। ই নম্বর, নজরুল ফাস্টেড ফর 30 ডেজ। নজরুল 30 দিন উপবাস করেছিলেন। এই বাক্যটা ভুল হবে, মিথ্যা হবে, ফলস হবে। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে। ইয়ার মানে হচ্ছে বছর, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছিল আর যে বছরগুলোতে হয়েছিল। 1910 নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক। 1910 নজরুল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাথে দেখা করেন। 1920 দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। 1920 সালে রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়েছিল। 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু। 1922 সালে নজরুল ধূমকেতু পত্রিকা চালু করেন। 1923 নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 সালে নজরুল কারাগার থেকে মুক্তি পান। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ কি বলা হয়েছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে। এ নম্বর, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। নজরুলকে কবিতা লিখতে কে অনুপ্রাণিত করেন? আনসার কি হবে? দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। উত্তর হবে কবি কুমুদ রঞ্জন মল্লিক নজরুলকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। বি নম্বর, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি। নজরুলকে কেন সেনাবাহিনী ত্যাগ করতে হলো? আনসার কি হবে? নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ ইন 1920 দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। উত্তর হবে নজরুলকে সেনাবাহিনী ত্যাগ করতে হয়েছিল কারণ 1920 সালে রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয়েছিল। সি নাম্বার, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে পাবলিশড।
আনন্দময়ীর আগমনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আনসার কি হবে? দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু ম্যাগাজিন। উত্তর হবে আনন্দময়ীর আগমনে কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ডি নাম্বার, হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং? নজরুল কেন অনশন বা উপবাস শুরু করেন? আনসার কি হবে? নজরুল স্টার্টেড ফাস্টিং বিকজ ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং অ্যাগেন্স্ট দ্য টর্চার অফ ব্রিটিশ রুল। উত্তর হবে নজরুল অনশন শুরু করেছিলেন কারণ এটি ছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার উপায়। অ্যাক্টিভিটি 7A, অ্যাক্টিভিটি 7A কি বলেছে? আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোতে আন্ডারলাইন করতে বলেছে কোনগুলোকে? অ্যাডভার্বগুলোকে। গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস। নিচের দিকে চার্টের মধ্যে সাজাতে বলা হয়েছে। 1 নাম্বার, নাও আই উইল গো টু স্কুল। এখন আমি স্কুলে যাব। নাও মানে হচ্ছে এখন, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। 2 নাম্বার, হি সেড বিসাইড মি। তিনি আমার পাশে বসলেন। বিসাইড মানে হচ্ছে পাশে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস। 3 নাম্বার, হি উইল ওয়াচ এ প্লে টুমরো। তিনি আগামীকাল একটি নাটক দেখবেন। টুমরো মানে হচ্ছে আগামীকাল, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। 4 নাম্বার, সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট। সে অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করেছিল। ইগারলি মানে অধীর আগ্রহে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। 5 নাম্বার, দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনের বাইরে চলে গেল। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। 6 নাম্বার, উই অন দ্য ম্যাচ ইয়েস্টারডে। আমরা গতকাল ম্যাচ জিতেছি। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। 7 নাম্বার, কাম হিয়ার। এখানে আসুন। হিয়ার মানে হচ্ছে এখানে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বুঝাচ্ছে। 8 নম্বর, আই শ্যাল গ্লেডলি ডু ইট। আমি আনন্দের সাথে এটি করব। গ্লেডলি মানে আনন্দের সাথে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার, আচরণ বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 7B এ লিখে দেওয়া হয়েছে, দেখে নাও। অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এ কি বলেছে? লেটস লার্ন হাউ টু পেন্ট পট। এখন আমরা শিখবো কিভাবে পটস গুলোকে রং করে। এখানে হিন্টস গুলো দেওয়া হয়েছে, দেখে নাও। নাও অ্যাড লিঙ্কার্স টু শো দ্য প্রসেস অফ পেন্টিং পটস। ইউ মে ইউজ দ্য ফলোয়িং লিঙ্কার্স। পটগুলোকে কিভাবে রং করছে তার প্রসেসগুলোকে দেখাতে বলা হয়েছে লিঙ্কার্সের সাহায্যে। এই লিঙ্কার্সগুলোকে কি করতে বলা হয়েছে? ব্যবহার করতে বলা হয়েছে। এ পট ইজ পেন্টেড বাই দ্য ফলোয়িং স্টেপস। একটি পাত্র নিম্নলিখিত ধাপ দ্বারা রং করা হয়। এট ফার্স্ট এ পট ইজ বট ফ্রম দ্য নিয়ার বাই মার্কেট। প্রথমে পাশের বাজার থেকে একটি হাঁড়ি কেনা হয়। দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার। তারপর জল দিয়ে ধুয়ে ফেলা হয়। নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান। এরপর রোদে শুকানো হয়। দেয়ার আফটার ইট ইজ পেন্টেড। তারপর রং করা হয়। এট লাস্ট পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। সবশেষে পাত্রের উপরের অংশটাকে চকচকে করার জন্য পলিশ প্রয়োগ করা হয়। অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9 এ কি বলা হয়েছে? রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব নিয়ে 8টা বাক্য লিখতে বলা হয়েছে। হেয়ার আর সাম পয়েন্টস। এখানে পয়েন্টস গুলো দেওয়া হয়েছে, এগুলো ব্যবহার করতে বলা হয়েছে। নিচে লেখা হয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের একজন। হি ওয়াজ বর্ন অন 8 মে 1861 এট জোড়াসাঁকো ইন কলকাতা। তিনি 1861 সালের 8 মে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার্স নেম ওয়াজ দেবেন্দ্রনাথ ট্যাগর। তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, সো হি ওয়াজ টাট অ্যাট হোম। তিনি নিয়মনিষ্ঠ স্কুলে পড়াশোনা উপভোগ করতে পারেননি, তাই তাকে বাড়িতেই পড়ানো হয়েছিল। হিজ ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অঘর বাবু। তার গণিতের শিক্ষক ছিলেন অঘর বাবু। ইন হিজ চাইল্ডহুড হি ইউজ টু প্লে ইন দ্য বারান্দা এ রোল প্লেইং এজ এ টিচার। শৈশবে তিনি বারান্দায় শিক্ষকের ভূমিকায় অভিনয় করতেন। দেন হি টাট দ্য রেলিং বার এজ ইফ দে ওয়ার স্টুডেন্ট। তারপর তিনি রেলিং বারগুলোকে পড়িয়েছিলেন যেন তারা ছাত্র। হি রট মেনি পোয়েমস, শর্ট স্টোরিজ, ড্রামাস, নভেলস অ্যান্ড এসেস। তিনি অনেক কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। হি ওয়াজ ডায়েড অন আগস্ট 7, 1941। তিনি 1941 সালের 7 আগস্ট মারা যান।